চোপড়ায় কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ। আর সেই খবর এবার আমরা দেখাবো। জেলার খবর অন দ্য স্পটে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে, সেখান থেকে কথা বলবো। চোপড়ায় কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ কুখ্যাত জেসিবি বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে কংগ্রেস কর্মীদের ওপর জেসিবি বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ। আর এই ঘটনায় একজন কংগ্রেস কর্মী আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রমের থেকে জানার চেষ্টা করব। বিক্রম, চোপড়ায় কংগ্রেস কর্মীর ওপর আক্রমণ, জেসিবি বাহিনীর দিকে উঠছে অভিযোগ, কি জানা যাচ্ছে? তার নাম কিন্তু চোপড়া এলাকা কিন্তু কেঁপে উঠতো। সেই জেসিবি যখন একজন যুবক এবং একজন যুবতীকে কিন্তু বেধড়ক মারধর করেছিল সালিশি সভার মধ্যে, সেই জেসিবিকে কিন্তু আমরা যখন খবর সম্প্রচার করি, সেই জেসিবিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় তাকে ধারা দেওয়া হয় এবং পাশাপাশি তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু প্রায় একাধিক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে জেসিবির। সেই চোপড়া এলাকায় একাধিক সালিশি সভায় কিন্তু মারধর করতো সেই জেসিবি এবং তারপরে তাকে নির্দেশ দেয়। আকায় দাসপাড়াতে কর্মী যখন বাড়ি যাচ্ছিল সেই সময় বাইকের উপরে আক্রমণ করে এই জেসিবির যারা সাকরেতরা ছিল তারা, এবং তারপরে কিন্তু সেই কংগ্রেস কর্মীকে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কিন্তু অভিযোগ ওঠে এবং তারপরে কিন্তু সেই কংগ্রেস কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জেসিপি তার সাকরেতরা কিন্তু এখনো চোপড়া এলাকায় কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছে। একেবারে বিক্রম, দেখো যে বিষয়টা জানতে চাইবো, এই যে জেসিবি বাহিনী কেন এই কংগ্রেস কর্মীর ওপর হামলা চালিয়েছে? তাদের দাবি যে এই যে জেসিবিকে যে আবারও পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে, সেটা হচ্ছে কংগ্রেস কর্মীরা কোনো একটা কমপ্লেন করেছে, সেই কারণে কিন্তু জেসিবিকে আবারও পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেস কর্মীরা বলছে আমরা কোনো কেস করিনি, হঠাৎই তারা আক্রমণ করেছে, এরকমই অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে এই যে জেসিবির যারা সাকরেতরা রয়েছে সেই এলাকায় কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এরকমই কিন্তু অভিযোগ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। যত পুলিশের থেকে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছেন কারা কারা সেই সময় ছিল, কারা কারা যাদের নাম দিয়ে। চোপড়ায় জেসিবি বাহিনীর তাণ্ডব, আর সেই তাণ্ডবের জেরে রীতিমতো আহত হয়েছেন এক কংগ্রেস কর্মী বলেই জানা গিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিক্রম, তোমার থেকে যেটা জানতে চাইছিলাম, এই যে জেসিবি বাহিনীর তাণ্ডব চলেছে চোপড়া এবং এই ঘটনায় যে কংগ্রেস কর্মী আহত হয়েছে, তার অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে? দেখো, গতকাল রাতের থেকে কিন্তু তার চিকিৎসা চলছে, এখন একটু স্বাভাবিক রয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত কিন্তু অবস্থা কিন্তু সেই অবস্থায় না হলেও মোটামুটি স্বাভাবিক রয়েছে সেই কংগ্রেস কর্মী, এবং প্রচন্ড রক্তপাত হয়েছে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে কিন্তু তাকে চিকিৎসা করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে জেসিপির যারা সাকরেতরা রয়েছে, যারা এখনো চোপড়া এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এই সন্ত্রাস নিয়ে কিন্তু একাধিক অভিযোগ করেছিলেন চোপড়া এলাকার সাধারণ মানুষরা, এবং যে কংগ্রেস যারা কর্মী রয়েছে তারাও কিন্তু একাধিকবার কিন্তু কমপ্লেন জানিয়েছে থানাতে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চোপড়া থানার থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টারও আর কিছুক্ষণ হয়ে 24 ঘন্টা হবে, কিন্তু এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়নি তা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু তরজা হয়েছে যে কংগ্রেস কর্মীরা কিন্তু এখনো। একেবারে বিক্রম, দেখো যেহেতু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি আর এরকম একটা দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে গ্রামের মধ্যে ঠিক কতটা আতঙ্কের পরিবেশ রয়েছে? দেখো, চোপড়া এলাকায়
আমরা একাধিকবার দেখিয়েছি এবং একাধিকবার কিন্তু আমরা খবর করেছি যে সেই চোপড়া এলাকা যেখানে সারাক্ষণ কিন্তু ছড়া গুলি, কোনো সালিশি সভা হলে সেখানে গুলি, এই অবস্থা কিন্তু চোপড়া এলাকা। সাধারণ মানুষরা যারা যেখানে ঘটনাটি ঘটেছে এখনো কিন্তু তারা আতঙ্কে রয়েছে, কারণ এই যে জেসিবির যারা সাকরেতরা রয়েছে তারা কিন্তু যারাই কমপ্লেন করুক না কেন বা যারাই সোচ্চার হবে, যদি কোনো সাংবাদিকদেরকে বাইট দেয় সেখানেও কিন্তু তারা কিন্তু সেই সাধারণ মানুষদেরকে উপরে কিন্তু অত্যাচার করে বলে সাধারণ মানুষরা জানায়। তবে এখনো পর্যন্ত কিন্তু এলাকায় কিন্তু আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা, কারণ যেভাবে বাইক বাহিনী এসে যে কংগ্রেস কর্মীকে মারধর করেছে তা নিয়ে কিন্তু শুধু কংগ্রেস কর্মীরা না, যেখানকার সাধারণ মানুষরাও কিন্তু আতঙ্কে রয়েছে। তবে পুলিশ প্রশাসনের থেকে কিন্তু এখনো কোনো কিছু সেই এলাকাতে বাড়তি পুলিশ মোতায়েন করা বা টহলদারি করা সেরকম কোনো কিছু কিন্তু দেখা যায়নি বলেই কিন্তু সাধারণ মানুষরা জানাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিক্রম। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে চোপড়ার ছবি, সেখানে জেসিবি বাহিনীর তাণ্ডব, আর সেই তাণ্ডবের জেরে আক্রান্ত হয়েছে এক কংগ্রেস কর্মী। তবে তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, সেই ঘটনার পরেই কিন্তু এখনো পর্যন্ত ওই জেসিবি বাহিনীর কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে চোপড়া এলাকায়। ঘটনাটা হচ্ছে কি, আমার ভতিজা গিয়েছিল লক্ষ্মীপুর বাজার গিয়েছে। হ্যাঁ, ওখানে রাস্তা বাজার থেকে নেই, ওখানে যে একটা দোকান আছে ওই দোকানের সামনে আর কি আগে মোটরসাইকেলে আহত করছে, হ্যাঁ ভাঙচুর করছে। চলতি অবস্থায় মারছে গাড়িকে। তারপরে গাড়িটা যখন মারছে তখন উনি দাঁড়িয়ে গেছে, দাঁড়ার সঙ্গে উনি হাতে বাটাম দিয়ে মারছে। যখন হাতে মারছে তখন উনি জমিনিতে পড়ে গেছে। কে মেরেছে? এই শফিকুল মেরেছে, আর 2-3 জন ছিল ওর সঙ্গে, 3-4 জন ছিল ওরা। এরা কারা? ওরা ওই একই গ্রুপের ফজিল ছিল, সালম ছিল, এরা সবাই মিলে আর কি মারধর করেছে। মানে একই গ্রুপ বলতে এটা কাদের লোক? এরা টিএমসির লোক, এরা টিএমসি করে, আর আমরা কংগ্রেস করি। হ্যাঁ, আমরা কংগ্রেস বলে ওরা বলছে যে আপনারা কংগ্রেস করেন, আপনারা বাজার যেতে পারবেন না। আমরা খালি এইটা বলতেছি যে আমরা কোন রাজ্যে বাস করতেছি, যে আমরা বাজার যেতে পারবো না, আমরা কংগ্রেস করলে বাজার যেতে পারবো না, বিরোধী করলে যেতে পারবো না, খালি টিএমসির রাজ চলতেছে। এই শফিকুল যে বললেন উনি কার ভাই হয়? ইনি জিসিবির ভাই হয়। আচ্ছা। আর সালম জিসিবির ভতিজা হয়, ফজিল জিসিবির ভাই হয়। এবার নজর রাখবো মুর্শিদাবাদ জেলায়। সেখানে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। পরিবারের বিক্ষোভের জেরে বুধবার 7 সকালে তীব্র উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। জানা যাচ্ছে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কুনুটিয়া এলাকার বাসিন্দা আবিদা সুলতানা পেটে ব্যথা নিয়ে হঠাৎই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও কোনোভাবেই তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। এমনকি রোগী ও রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয় নার্সদের পক্ষ থেকে। বুধবার ভোরে হঠাৎই মৃত্যু হয় রোগীর, আর এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। দেখো, আবারও রোগী মৃত্যুর অভিযোগ, কি জানা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মুর্শিদাবাদে রোগী মৃত্যুর অভিযোগ, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে, আর যার জেরে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। শুধুমাত্র বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগই নয়, যেমনটা জানা যাচ্ছে যে রোগীর পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সরা, এমনই অভিযোগ উঠছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের লোকজন। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা জানবো, প্রতিনিধি রয়েছে সাগর। যে ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের কান্দির, সেখানে জানা যাচ্ছে যে রোগী মৃত্যুর অভিযোগ, তা আবার বিনা চিকিৎসা। ঠিক কি ঘটনা ঘটেছে? জানিয়ে রাখি যে গতকাল রাত্রে একটি প্রসূতি বিভাগে একজন মহিলা ভর্তি হয়েছিলেন, 30 বছরের আবিদা সুলতানা নামে এক মহিলা, এবং পেটে ব্যথা নিয়ে কিন্তু ভর্তি হয়েছিলেন। এবং তারই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কালকে রাতে যখন ভর্তি হয় তখন প্রচন্ড পেটে যন্ত্রণা ছিল, এবং যখন অসহ্য যন্ত্রণা হওয়ার পরে যখন সিস্টারদের কাছে যায় তখন কিন্তু বারংবার তাদেরকে বলে যে তার পেশেন্টের অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই বিষয়ে কিন্তু ডাক্তারকে কোনো রকম কোনো কল করা হয়নি, এবং যার ফলে বিনা চিকিৎসায় মারা গেছে এমনই কিন্তু অভিযোগ করছে।
সেই সঙ্গে সঙ্গে কিন্তু অনেক অভিযোগ উঠে আসে যে হাসপাতালের ঠিক মতনভাবে পরিষেবাও ঠিকঠাকভাবে দিচ্ছে না, এবং এই মৃত্যুরকে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পেশেন্ট পার্টির সঙ্গে সিস্টারদের যে একটি তুমুল একটি অশান্তি সৃষ্টি হয়, এবং যার ফলে ধাক্কাধাক্কি পর্যন্ত চলে আসে। অবশেষে কান্দি মহকুমা কান্দি যে থানার পুলিশ, তাদেরকে খবর দিলে পরে কান্দি থানা পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং পরবর্তীতে সেই কান্দি হসপিটালের যে সুপার আছে সেই সুপারকে একই লিখিত অভিযোগ দিয়ে সেই পেশেন্ট যে মৃত পেশেন্টকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমি কথা বলার চেষ্টা করছি হাসপাতালে যারা এখানে করে যে পেশেন্টগুলো যারা আছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলবো যে কিভাবে কি পরিষেবা দিচ্ছে আপনাদের এই হাসপাতালে। দাদা, হাসপাতালের পরিষেবা কিরকম দিচ্ছে? মোটামুটি হচ্ছে, কি বলছে এখানকার ডাক্তার, ঠিকমতো পরিষেবা দিচ্ছে? পরিষেবা হয়তো দিচ্ছে, কিন্তু এখানকার যারা যে দেখা যাচ্ছে যে পরিষেবার প্রথমে যখন হাসপাতালে যখন এই ঘটনাটা যখন ঘটেনি তখন কিন্তু ঠিক মতন ভাবে পরিষেবা দিচ্ছে না, তবে এই ঘটনা হওয়ার পক্ষ থেকে পরবর্তীকাল থেকে এখন কিন্তু ঠিকঠাক ভাবে পরিষেবা দিচ্ছে, এমনই কিন্তু জানাচ্ছে এখানকার যারা পেশেন্ট একটি বিষয় জানতে চাইবো, যে ঘটনা ঘটেছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, এই অভিযোগের পরে হাসপাতালের সুপার কি কিছু জানিয়েছে? কেন এরকম ঘটনা ঘটলো? একদমই, দেখো দিশা, যখন আমি এই ঘটনার প্রেক্ষিতে যখন সুপারের কাছে কথা বলতে যাই, সুপার কিন্তু কোনো রকম কোনো কথা বলতে দেয়নি। তবে অন্য দিক থেকে, অন্য সোর্সের দিক থেকে যখন জানতে পারা যায় যে অফ ক্যামেরা অনুযায়ী, তখন তিনি বলেন যে দেখো কালকে রাত্রিরে যখন ভর্তি হয়েছে তখন কিন্তু সেই বিষয়ে তার ঠিক মতন ভাবে যে চিকিৎসা, তার যে পরীক্ষাগুলো করতে হতো সেই পরীক্ষাগুলো কিন্তু তো সেই রাত্রির মধ্যে করা সম্ভব হয়নি, যার ফলে সকাল নাগাদ সকাল যতক্ষণ না হতো ততক্ষণ কিন্তু তার সেই পরীক্ষাগুলো করা যেত না, কারণ তারপর তখন রাত্রিতে সমস্ত কিছু মেশিনপত্র যেসব ল্যাবগুলো টেস্টের জন্য পাঠানো হতো সেই ল্যাবগুলো কিন্তু বন্ধ ছিল, যার ফলে তার যে মূল যে রোগ সেই রোগটা কিন্তু ধরা পড়েনি, সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে এমনটাই জানাচ্ছেন হসপিটাল কর্তৃপক্ষ। নিশা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, এবং সেই অভিযোগ উঠছে কান্দি হাসপাতালে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের সুপার এবং হাসপাতালের নার্সরা জানিয়েছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিনা চিকিৎসায় ঘটেনি, এমনটাই বলছেন। তবে বুধবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় চিকিৎসার গাফিলতি অভিযোগ তোলে রোগীর পরিবারের লোকজন, এবং যার জেরে ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি নার্সরা পরবর্তীতে যেমনটা জানা গিয়েছে, নার্সরা ওই রোগীর পরিবারের সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে। তবে যে বিক্ষোভের সৃষ্টি হয়, বিক্ষোভ পরবর্তীকালে খবর পেয়ে সেখানে পৌঁছায়, বিক্ষোভের জেরে পুলিশ পৌঁছায়, কান্দি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে সন্ধ্যের দিকে আমার বৌদির ব্যথা উঠেছিল পেটে, তো ব্যথা ওঠার পর হসপিটালে এমার্জেন্সি নিয়ে আসা হয়। নিয়ে আসার পর প্রথমে যে প্রাথমিক চিকিৎসা হয় সেটা করা হয়, কিন্তু রাতের দিকে খুবই ব্যথা ওঠে। নার্সদেরকে বারবার ডাকার পরেও নার্সদের মধ্যে অনেক রকম অনীহতা দেখা যায়। তারা বলেন নাকি রুগী নাকি নাটক করছেন। আমার এটা আজ পর্যন্ত জানা নাই কোনো রুগী হসপিটালে এসে নাটক করে নাকি। তাহলে ওনারা নাটকের পরিচালনা করতে এসছেন কে নাটক দেখবে বলে। তো ব্যাপারটা হচ্ছে ডাক্তারকে দেখার পরও ডাক্তারদের মধ্যে অনীহতা দেখা যায়, কোনোরকমভাবে ভালো চিকিৎসা হয়নি, ভুল চিকিৎসা মারা গিয়েছে। এমনকি রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় আমার মাসিকে, এবং তার থুতুনিতে লেগেছে, রক্ত জমে গেছে। এবং পুলিশদের কাছে আমরা সুস্থভাবে বিচার চাইলেও পুলিশদের কাছে সেরকম আমরা সহায়তা পাইনি। ওনারা ঘুরিয়ে আমাদেরকেই বোঝাচ্ছেন যে সুপার আসবেন না, জবাবদিহি নয়, জবাবদিহি নয়। তাহলে আমরা জানতে চাই আমাদের কাছে জবাবদিহিটা কে? পুলিশ, সুপার, কে জবাবদিহি? উনি মারা গেছেন, মারা যাওয়ার জবাবটা কে দেবেন? আর অপহেলাতে মারা গেছে, কোনো ট্রিটমেন্ট হয়নি। কেন ওনার শাশুড়ি মা বারে বারে ডাকতে গেছে, যায়নি, আসেনি খ, অথচ কোনো ডাক্তারবাবুকে কল করেনি খ। পুনরায় না যাওয়াতে আমরা গিয়েছি, আমরা পাশের বেডের লোক, যাতে ওর অসুবিধাটা না হয়। তা নার্সরা আমাদেরকে পাত্তাও দেয়নি, কোনো কথাও বলেনি। বিজেপির 50 সদস্যের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ বাঁ চোখে, গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা হাসপাতালের অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে। তবে পাল্টা তৃণমূলের দাবি এই ঘটনা পুরোই ভিত্তিহীন। বিজেপি এই ঘটনা শুধুমাত্র তাদেরকে কলুষিত করার জন্যই এই অভিযোগ করছে। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধর তৃণমূলের, এমনই অভিযোগ। এবং যেমনটা জানা গিয়েছে, ওই বিজেপি নেতার বাঁ চোখে আঘাত করা হয়। রীতিমতো গুরুতর অসুস্থ অবস্থায় ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আকাশ। আকাশ, যে ঘটনা ঘটেছে, পঞ্চায়েত সদস্যের স্বামীর চোখে আঘাত করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, কাঠগড়ায় তৃণমূল, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, যেটা ঘটনা সেটা হচ্ছে যে এরকম একটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পঞ্চায়েত সদস্য স্বামী বিকাশ লাহা তাকে মারধর করা হয়েছে এবং ঘটনাটা দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। এবং এই ঘটনায় কিন্তু অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে, যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখো, গোটা ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ আমরা স্থানীয় সূত্র থেকে এবং বিজেপির যারা নেতৃত্ব তাদের যেটা অভিযোগ বা তাদের যেটা দাবি, যে গতকাল বিজেপির একটা প্রোগ্রাম ছিল, গ্রামে চলো নামে এক প্রোগ্রাম অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং সেই অনুষ্ঠানের শেষে এই বিজেপি কর্মী বিকাশ লাহা তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং তাকে রড দিয়ে মারধর করা হয়েছে বা ভারী বস্তু দিয়ে মারধর করা হয়েছে, এরকমটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যেটা পাল্টা অভিযোগ, সুজিত মুখার্জি স্থানীয় তৃণমূল নেতা, তিনি যেটা জানাচ্ছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ এবং কোনো কিছু ইস্যু না পেয়ে এই ধরনের কথা বলছে, অতএব পুরো অভিযোগটাই ভিত্তিহীন অভিযোগ। এবং গোটা ঘটনাকে ঘিরে যেমন একদিকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তেমনই এই বিকাশ লাহা তাকে প্রথমে স্থানীয় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তাকে সেখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, এবং পরবর্তীতে দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল সেখানে স্থানান্তরিত করা হয়েছে, সেখানে তার চিকিৎসা করা হচ্ছে, এমনটা বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। দেখো, গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং এলাকায় একটা চাপা উত্তেজনা ছিল, যদিও পুলিশ পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ঘটনা ঘটেছে, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে ওই বিজেপি নেতা এই মুহূর্তেই স্থিতিশীল রয়েছে তার অবস্থা, তাকে তার বাঁ চোখে আঘাত করা হয়, তার চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তবে এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল, তবে তৃণমূল জানিয়েছে যে গোটা ঘটনাটি ভিত্তিহীন। গ্রামে একটা ছোট অনুষ্ঠান করেছিলাম, যেখানে কিছু গরিব মানুষকে ফুটবল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেইটাকে কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওটাকে বাঞ্চাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এইসব মারধর আপনাকে কী দিয়ে মারল? আমাকে এটা কিছু ভেবে তখন রড টেনে কি হাতে যা ছিল ভেবে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। নিয়ে তারপরে আপনার থানা জানিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা থানাতে যাইনি, আমি লাউদোহা হাসপাতালে গেছিলাম, হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করছে, এখানে এসে বিধাননগরে রেফার করে। আপনার মিসেস কি পঞ্চায়েত মেম্বার? কোন পঞ্চায়েত? গৌরবাজার। আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে, তারপর ধস্তাধস্তি হয়। তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয়, আমরা থানায় ফোন করেছিলাম। তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে, ওদেরকে সরাচ্ছে না। তারপর এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে অনেকক্ষণ ধরে, অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে। তারপরে আমাদের মাননীয় এমএলএ মাননীয় জিতেন তিওয়ারি মহাশয় এসে অনুষ্ঠানটিকে কষ্ট করে আমরা করি। যারা তৃণমূলের বিজেপি করার উপর দিই, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএর মাধ্যমে করেছি। এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়। ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই।
পায়ের তলায় মাটি নেই। আজকের দিনে সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। আমরা যেটা বলছি, বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না, তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, আমতলার বাজারে ভয়াবহ আগুনের ঘটনা, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আমতলার বাজারে ভয়াবহ আগুন লেগেছে বলেই জানা গিয়েছে। কিভাবে লাগলো এই আগুন, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, যেমনটা জানা যাচ্ছে যে আমতলার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে ঘটলো এই ঘটনা? তোমাকে বলে রাখি, আমতলা বাজার এমন একটি বাজার যেখানে হাজার হাজার দোকান রয়েছে, দুপাশ ঘিরে বড় মার্কেট রয়েছে। আর ঠিক সেইখানের একটি দোকানে কিছুক্ষণ আগে একটি ভয়াবহ আগুন লাগে। তবে কি কারণে আগুন, কেন আগুন, সে বিষয়ে জানা যায়নি। তবে দোকানটি একটি মুরগির দোকান বলে যেটুকু জানা যাচ্ছে। ইতিমধ্যে আরো 2-3টি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকল, বিষ্ণুপুর থানার পুলিশ সহ একাধিক আধিকারিকরা ঘটনাস্থলে এসেছে এবং আগুন নেভাবার চেষ্টা করছে। তুমি জানবে, এই যে আমতলা বাজারে প্রতিদিন যে আমতলা রয়েছে, আমতলা যে রোড রয়েছে, রোডে প্রতিদিন কয়েক শতাধিক গাড়ি দাঁড়িয়ে যায়, কারণ যানজট প্রচন্ড পরিমাণে থাকে। ইতিমধ্যে তবে গাড়িগুলোকে অনেক দূরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো ভয়াবহ আগুন জ্বলছে। দমকল আসছে, দমকল এলাকায় ইতিমধ্যে, কিন্তু এই দমকল এলেই একমাত্র এই দোকানকে আগুনে নেভানো সম্ভব বলে মনে করা হচ্ছে। সুপর্ণা, দমকলের কটি ইঞ্জিন এসে পৌঁছেছে নাকি এখনো এসে পৌঁছায়নি দমকল? দেখো, যেটুকু খবর, প্রশাসন সূত্রে খবর, 4টি ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনগুলো ঢুকবে বলে মনে করা হচ্ছে, তারপরেই কিন্তু আগুন নেভানো যাবে। সব থেকে আশ্চর্য বিষয়, এলাকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু আগুন নেভাতে পারছে না। তার একটাই কারণ, জলের প্রচন্ড অভাব রয়েছে। তুমি যারা আমতলা বাজারে যেখানে আগুন লেগেছে সেখানে জল একমাত্র টিউবওয়েলের এখন জল নেই, তাই জল নিয়ে এসে ওখানে নেভানো সম্ভব নয়। একমাত্র দমকলই সম্ভব, দমকলই পারে এই আগুন নেভাতে। তাই দমকল আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে বলে মনে করা হচ্ছে। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। সুপর্ণা, গোপাল, আরো একটি বিষয় জানতে চাইবো, এই আগুন কিভাবে লাগলো বলে জানা যাচ্ছে? প্রাথমিকভাবে অনুমান কি? প্রাথমিকভাবে মানুষের মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জন্য লেগেছে। কারণ ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে উপরের দিকে আগুনটা জ্বলতে থাকে, তারপরে নিচের দিকে নামে। তাই এলাকায় যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে কথা বলে যেটুকু জানা গেছে, আগুন যদি নিচে কোনো দাহ্য পদার্থ কিংবা স্টোভ কিংবা গ্যাস থেকে লাগতো তাহলে কিন্তু এইভাবে আগুনটা লাগতো না। উপরের দিক দিয়ে ধরে তারপরে নিচের দিকে আস্তে আস্তে নেমে যায়। দোকানের মধ্যে যারা ছিল তারা বেরিয়ে চিৎকার করতে থাকে, পাশে দোকানদাররা সতর্ক হয়। কিন্তু সতর্ক হলে কি হবে, ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান পুড়ছে বলে জানা গিয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমতলার বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে। এবং আগুনের ভয়াবহতা এতটাই যে দোকানে আগুন লেগেছে সেই দোকান ছাড়িয়ে পাশের দোকানেও আগুন যেতে শুরু করেছে এবং খবর দেওয়া হয়েছে দমকলে। ঘটনাস্থলে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছাবে বলেই জানা যাচ্ছে। জেলার খবর অন দ্য স্পট এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।